আসসালামু আলাইকুম। আছেন? সাউন্ড শুনতে পাচ্ছেন? হ্যালো। ওয়ালাইকুম কাউসার, স্বরূপ। আজকে বলছিলাম খুবই ইম্পর্টেন্ট ক্লাস। আজকে সবাই মনোযোগিতা আশা করছিলাম। তাই 6 জন অ্যাড হয়েছেন। সাউন্ড ঠিক আছে কিনা, সব শুনতে পাচ্ছেন কিনা? জি অনুপ কুমার, আপনি নেক্সট আগের ক্লাসটা মনে হয় করেন নাই। ইভেন আপনি আগের পরীক্ষাতেও বেশ পরিমাণে ভালো পরিমাণে খারাপ করছেন প্রথম পরীক্ষার তুলনায়। পারফরম্যান্স ডাউন। আজকের ক্লাসের জন্য স্পেশালি কিন্তু নোটিশ দিছিলাম যে আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, মোহাম্মদ শাহেদ। ওয়ালাইকুম আসসালাম ফারুক, মাহজাবিন। না, এক্সাম তো শেষই, তাহলে আবার এক্সাম দিবেন কিভাবে? জি, আরো কিছু পারলে অ্যাড হলে ভালো হয় আর কি, তাহলে ক্লাসটা হচ্ছে শুরু করা যায়। আলিফ আলী, আলিফ আপনি এক্সাম দেন না আগেরটা? আচ্ছা, চুপি চুপি বলো, কেউ জেনে যাবে। আপনাদের পড়ালেখার অবস্থা হচ্ছে এরকম, দোষ দিয়া লাভ নাই। আচ্ছা আচ্ছা, যাক, আল্লাহ আপনার বাবারে দ্রুত সুস্থ করে দেন। জানি না যে অবস্থা। নাইমুল হাসান মুহিম, নিয়ামুল হাসান মুহিম। আচ্ছা, 11-12 জন দেখতেছেন। আপনাদের আগের ধাতুর ক্লাসটা করছেন? ক্লাসটা বুঝতে পারছেন কিনা? ধাতুর ক্লাসটা বুঝছেন? ধাতুর ক্লাস একটু লিখতেছি স্যার। বুঝছেন? আচ্ছা, মেহেদি হাসান ইমরান, 10 জন 11 জন 80 যাই করে। আচ্ছা, যাই হোক, শুরু করি আমরা স্যার। খুবই ভালো হচ্ছে, আজকে করছেন। আচ্ছা, ওদিন করেন নাই। শুনেন, আজকের ক্লাসটা করার আগে প্রাথমিক পর্যায়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার না করলেই নয়, শেয়ার করিতেই হইবে। নয়তো আপনারা বুঝবেন না অনেক কিছু, যে আসলে প্রত্যয় নিয়ে এত ভয়ের কারণ কি। আদৌ কি আসলে এটা ভয়ের বিষয়, নাকি এটারে ভয় বানায় রাখা হয়? এটা একটা ফ্যাক্ট। এই ফ্যাক্ট এবং মিথ যা আছে সেগুলো আপনাদের সাথে আগে শেয়ার করি। প্রত্যয়, প্রত্যয় জিনিসটা কি? আমরা একটা কোশ্চেন করছিলাম এরকম, উপসর্গের অর্থবাচকতা নাই, অর্থদ্যোতকতা আছে। একটা কোশ্চেন কিন্তু আছে এরকম। এর মিনিংটা হচ্ছে উপসর্গের নিজস্ব কোনো অর্থ নাই, কিন্তু উপসর্গ অর্থ দিতে পারে, ঠিক না? একটু জাস্ট একটা সিম্পল দেখি আমরা। যেমন আমি একটা শব্দ লিখলাম সেন্ড। এখন এই সেন্ড শব্দের অর্থ কি? পাঠানো। আমি শব্দটা লিখলাম রিসেন্ড।
আচ্ছা এবার বলেন তো রিসেন্ট যখন আমি একসাথে লিখবো রিসেন্ট, তখন এটার অর্থ কি পাঠানো থাকবে নাকি অর্থ চেঞ্জ হয়ে যাবে? অর্থ অবশ্যই চেঞ্জ হয়ে যাবে, ঠিক না? অর্থ হয়ে যাবে কি পুনরায় পাঠানো। এখন আপনারাই বলেন এই শব্দের মধ্যে আপনি কোন জায়গাটাকে গুরুত্ব দিবেন? রি শব্দের কি নিজস্ব কোনো অর্থ আছে? নাই। রি শব্দের কিন্তু কোনো অর্থ নাই, কিন্তু রি শব্দটা দেখেন সেন্ডের শুরুতে এসে অর্থটাকে পরিবর্তন করছে, যেটাকে আমরা ইংলিশে বলি হচ্ছে প্রিফিক্স, আর বাংলায় এটাকে বলা হচ্ছে কি উপসর্গ। হয়তো তা এটার মানেটা কি বোঝাচ্ছে? যে উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই, এই রি শব্দের নিজস্ব কোনো অর্থ নেই, অথচ দেখেন রি শব্দটা সেন্ডের পূর্বে বসে অর্থটাকে পরিবর্তন করে দিচ্ছে। বুঝতে পারছেন বিষয়টা? রিসেন্ট। আচ্ছা এবার দেখি আমরা আরেকটা শব্দ লিখি, উইকনেস। উইকনেস। আচ্ছা আপনারা বলেন তো এই উইকনেস শব্দের মধ্যে অর্থবোধক অংশ কোনটা? 100% হচ্ছে উইক শব্দটা হচ্ছে অর্থবোধক, কিন্তু নেস শব্দের কিন্তু কোনো অর্থ নাই, ঠিক না? দেখেন বিষয়টা, অর্থবোধক শব্দ কোনটা এখানে? উইকনেস শব্দের কিন্তু কোনো অর্থ নাই, আর এটা শব্দের শেষে বসায়, এটাকে বলা হচ্ছে ইংরেজিতে সাফিক্স, ওকে? আর বাংলায় বলা হয় প্রত্যয়। আমরা অনেকে বলি হচ্ছে প্রিফিক্স সাফিক্স, উপসর্গ অনুসর্গ, এটা ভুল। আসলে উপসর্গের বিপরীত হচ্ছে প্রত্যয়। বুঝা গেছে বিষয়টা? এখন তো বিষয়টা কি দেখেন, আমরা যে উপসর্গের কোশ্চেনে আমরা করছিলাম উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই কিন্তু অন্যকে অর্থ দিতে পারে, এরকম কিন্তু একটা ওয়ার্ড পড়ছিলাম। তাহলে সেম কথাটা আমরা প্রত্যয়ের ক্ষেত্রেও বলতে পারি, প্রত্যয়ের নিজস্ব কোনো অর্থ নাই। প্রত্যয় কি নেই? নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু কি করতে পারে? অর্থের পরিবর্তন করতে পারে। বুঝা গেছে বিষয়টা? তাহলে উপসর্গের যেমন নিজস্ব কোনো অর্থ নাই, ক্লিয়ার দেখা যাচ্ছে না? কি বলেন? কি ব্যাপার, নেটে কি ঝামেলা করতেছে নাকি? আমি একটু দেখতেছি ক্লিয়ার কেন দেখা যাচ্ছে না। সব ক্লিয়ার? আচ্ছা আমার ওয়াইফাই তে প্রবলেম করতেছে, ডাটা চালাচ্ছি তো, ডাটাতে আবার সবকিছু ঠিকই আছে। বুঝতে পারছেন কি আপনারা? রেসপন্স করবেন, হ্যাঁ, তারা আমার জন্য একটু বেটার হয়। রেসপন্স করলে আমার জন্য একটু বেটার হয় বুঝতে। ক্লিয়ার? সব ক্লিয়ার? হয়তো ইয়াসের কারণে নেট প্রবলেম না, সবই তো ক্লিয়ার বলতেছে দিগন্ত চৌধুরী থেকে। স্যার এখন ক্লিয়ার আসছে সব? আচ্ছা ওকে দাঁড়ান, আমি ইয়া করতেছি, হটস্পট অন করে দিই, আমি নিচেও দেখি। একটু জাস্ট। আচ্ছা জি স্যার ক্লিয়ার, ওকে। তাহলে উপসর্গ আর প্রত্যয়ের পার্থক্যটা আমরা বুঝছি, মানে কার্যগত একই দুটোটা, শুধুমাত্র একটা শব্দের আগে বসে একটা শব্দের পরে বসে, এটাই। এখন প্রত্যয়ের ক্ষেত্রে ঝামেলা হয় কোথায়? ফর এক্সাম্পল আমি আপনাকে ইংরেজিতে একটা শব্দ লিখলাম এঙ্গেজ, ঠিক না? এঙ্গেজমেন্ট। আচ্ছা বলেন তো এঙ্গেজমেন্ট শব্দটাকে যদি আপনি বিশ্লেষণ করতে দিই আপনাকে, আপনি কোন জায়গাটাকে হাইলাইট করবেন, এঙ্গেজ নাকি মেন্ট? আমার মনে হয় আপনি এঙ্গেজটাকে হাইলাইট করবেন, কারণ এঙ্গেজের কি আছে? একটা অর্থ আছে। কিংবা আমি একটা শব্দ লিখলাম, মনে করেন যে উইকনেস দিলাম, বা মনে করেন যে কি দেওয়া যায়, ইনাবল। ইনাবল। আচ্ছা এই যে ইনাবল শব্দটা আমি বলতেছি, বা আমি দিলাম যে অ্যাবিলিটি। অ্যাবিলিটি। আচ্ছা বলেন তো ইনাবল শব্দের মধ্যে কোন জায়গাটাকে আপনি হাইলাইট করবেন যেই শব্দটার অর্থ আছে, ঠিক না? অ্যাবল শব্দটাকে। অ্যাবিলিটির মধ্যে যে অ্যাবল শব্দটাকে হাইলাইট করবেন। তার মানে আমরা যখন ইংরেজি আমরা পড়তেছি, ইংরেজি, তখন আমরা হাইলাইট করতেছি কোন জায়গাটাকে বলেন তো? হ্যাঁ রাইট। ইংরেজি যখন আমরা পড়তেছি তখন আমরা হাইলাইট করতেছি কোন জায়গাটাকে? অর্থবোধক অংশটাকে কিন্তু আমরা হাইলাইট করতেছি, রাইট? অর্থবোধক অংশটাকে। কিন্তু আমরা যখন প্রত্যয় নির্ণয় করি
তখন কি করি, অর্থবোধক শব্দটা বাদ দিয়ে অর্থহীন শব্দাংশটার প্রতি আমরা গুরুত্ব দিই। বুঝতে পারছেন বিষয়টা, যে ভাই ইম হবে না ইমা হবে, তারপর হচ্ছে অন হবে না অনট হবে, এগুলো নিয়ে আমরা হাইলাইট করি। আমরা প্রত্যয়ের অর্থটা কি পড়ছি, প্রত্যয় নিজস্ব কোনো অর্থ নাই, কিন্তু কি করতে পারে, অন্যকে অর্থ দিতে পারে, এটাই আমরা প্রত্যয় পড়ছি না, এটাই তো প্রত্যয়ের অর্থ আপনারা পড়ছেন। তাহলে আমরা কোন জায়গাটাকে হাইলাইট করব, আমরা হাইলাইট করব অর্থবোধক শব্দটাকে। আমরা অর্থহীন শব্দাংশ নিয়ে আমাদের আলোচনা করার দরকার নেই। প্রত্যয় নির্ণয় করতে গেলে আপনাকে আসলে নির্ণয় করতে হবে প্রকৃতিটা। যেমন আমি একটা শব্দ লিখলাম পান্তা, এখন পান্তা শব্দের মধ্যে এই পান্তা কিভাবে গঠিত হয়, পানি দিয়ে না, তা দেখেন পানি যোগ তা, আমাদের হাইলাইট করা উচিত কোনটা, পানি শব্দটাকে, নট তা, তাকে হাইলাইট করা দরকার নেই। আবার দেখেন আমি একটা শব্দ লিখলাম রাধুনি, আমাদের কোন জায়গাটাকে হাইলাইট করা উচিত বলেন তো, রাধ না উনি? আমরা জানি রাধের একটা অর্থ আছে, তাহলে অর্থবোধক শব্দটাকে আমরা হাইলাইট করব, আমরা অর্থহীন শব্দাংশটাকে হাইলাইট করব না। আর এই অর্থবোধক শব্দটাকে বলা হয় প্রকৃতি। অর্থবোধক শব্দটাকে কি বলা হয়, প্রকৃতি বলা হয়, মনে থাকবে। অর্থবোধক শব্দটাকে কি বলা হয়, প্রকৃতি। আমাদের মূল হাইলাইটের জায়গা কোনটা বলেন আবার, আমাদের হাইলাইটের জায়গা হচ্ছে অর্থবোধক শব্দ। ঠিক আছে, এই বুঝতে পারছেন, বুঝতে পারছেন? কমেন্টে জানাবেন, কমেন্ট করবেন প্লিজ। আমাদের মূল আলোচনার বিষয় কোনটা, প্রকৃতি নিয়ে আমরা আলোচনা করব, প্রত্যয় নিয়ে আমাদের আলোচনা না। আমরা যদি প্রকৃতিটা নির্ণয় করতে পারি, আর প্রত্যয়ের তো কোনো অর্থ নেই, সুতরাং যা থাকবে সেটাই আমরা বসায় দেব। ক্লিয়ার? এতটুকু বুঝতে পারছেন? আবারও বলতেছি, উপসর্গ এবং প্রত্যয়ের মধ্যে পার্থক্যটা কি, এবং উপসর্গ কিংবা প্রত্যয় নির্ণয় করতে গেলে আমাদের কি জিনিসটা হাইলাইট করতে হবে, 100% অর্থবোধক শব্দটাকে হাইলাইট করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এবার আসি আমরা প্রত্যয় নিয়ে যে মিথ গুলো আছে, আগে একটু দেখেন প্লিজ, যাদের কাছে বইটা আছে, যাদের কাছে উপসর্গের প্রত্যয়ের বইটা আছে, সরি বাংলা বইটা আছে, আপনারা একটু কষ্ট করে আপনারা একটু কষ্ট করে একটা ছবি তুলে নেন। আর এখন তো ছবি তুলবেন বই থেকে, যাদের কাছে আছে তারা একটু কষ্ট করে ইয়াটা তুলেন, 107 নম্বর পেজে যান। 107 নম্বর পেজে, 107 নম্বর পেজ, কোনো ভেজাল নাই। আচ্ছা, 107 নম্বর পেজটা একটু খোলেন। আচ্ছা, এই 107 নম্বর পেজ খুলছেন? এবার এটার ব্যাখ্যা আমি একটু করে দিচ্ছি, আপনাদের বুঝতে সুবিধা হবে। ব্যাখ্যাটা কি, মনে রাখবেন, প্রত্যয় এটা সংস্কৃত থেকে আসছে। প্রত্যয় কোথা থেকে আসছে, সংস্কৃত থেকে আসছে। হ্যাঁ, আর সংস্কৃত ভাষার মধ্যে বেশ ভালো পরিমাণে ঝামেলা ছিল, যেহেতু এটা ধর্মের ভাষা ইত্যাদি ইত্যাদি। এখন আমি একটা শব্দ লিখলাম, মনে করেন যে লালিমা, লালিমা, তো আমরা বলতেছিলাম অর্থবোধক শব্দ আমরা বের করবো। তাহলে অর্থবোধক শব্দ কোনটা, লাল। তাহলে এটা নিয়ে কোনো ভেজাল নাই, লালটা ঠিক আছে। পরীক্ষার মধ্যে ঝামেলা হচ্ছে আপনি ইমা দিবেন না ইমন দিবেন, এটা নিয়ে হচ্ছে ঝামেলা। আপনি কি পরীক্ষার মধ্যে লাল যোগ ইমা দিবেন, লাল না লাল যোগ ইমন দিবেন? ঠিক আছে, আপনার সুবিধার্থে বলা হচ্ছে বোথ আর রাইট, বোথ আর রাইট। আপনি ইমা দেন আর ইমন দেন, দুইটাই রাইট, কোনো ব্যাপার না। এখন আপনার আরেকটা প্রশ্ন আসতে পারে, স্যার অপশনে যদি দুইটাই থাকে, যদি অপশনে দুইটা থাকে তাহলে আমাদের সংস্কৃতটা, এই যে অতিরিক্ত যে ওয়ার্ড দেখতেছেন না, এগুলো হচ্ছে সংস্কৃত। আরেকটা ওয়ার্ড দিই তাহলে বুঝতে পারবেন। যেমন একটা শব্দ লিখলাম করণ, ক্রি যোগ করণ, হ্যাঁ এভাবে লিখলাম করণ। করণটা লিখলাম কি, ক্রি যোগ অন দিলেও রাইট, আবার অনট দিলেও রাইট। ঠিক আছে, অন দিলেও চলবে, আবার অনট দিলেও চলবে। তার মানে আমরা কি বলছি, আমাদের রুলস অনুসারে প্রত্যয় যেহেতু কোনো অর্থ নেই, সুতরাং যা আছে আমরা তাই দিতে পারবো, কোনো সমস্যা নেই। তো অপশনে যদি দুইটাই থাকে তাহলে আমাদেরকে সংস্কৃতটাকে প্রেফার করতে হবে, কারণ প্রত্যয়ের মূলটা হচ্ছে কি, সংস্কৃত থেকে আসছে। বুঝতে পারছেন বিষয়টা, বুঝতে পারছেন? সেম দেখেন আরেকটা দেখলাম মুক্তি, এই যে মুচ যোগ তি দিলেও চলে, আবার কয় তি দিলেও চলে। ঠিক আছে, দেখেন এখানে তাহলে কোনটার মধ্যে অতিরিক্ত ওয়ার্ড আছে, তর শিকার্থী নাকি কয় তর শিকার্থী? 100% কয় তর শিকার্থী। যদি দুইটাই অপশনে থাকে তাহলে আমরা সংস্কৃতটা দিব, আর যদি অপশনে না থাকে তাহলে বোথ রাইট, দুইটাই রাইট। ঠিক আছে, এই বুঝতে পারছেন, বুঝতে পারছেন? 107 নম্বর পেজে দেখেন, 107 নম্বর পেজে, যেহেতু মোটামুটি আপনাদের সবার কাছে বইটা আছে, এই জন্য দেখেন লাল কালি দিয়ে যেগুলো আছে এগুলো হচ্ছে সংস্কৃত ওয়ার্ড, লাল কালি দিয়ে যেগুলো এগুলো হচ্ছে সংস্কৃত, আর কালো কালি দিয়ে যেগুলো সেগুলো হচ্ছে বাংলা।
সুতরাং আপনি যদি রিটেনের এক্সাম দেন আপনি দুইটার যে কোনো একটা দিলেই রাইট। আর যদি আপনি এমসিকিউ দিতে চান তাহলে আপনাকে সংস্কৃতটা প্রেফার করতে হবে। বুঝতে পারছেন বিষয়টা? বুঝতে পারছেন? যেমন দেখেন এই যে কত সহজ, দেখেন আমি তো দেখাইলে আপনারা বুঝবেন। যেমন কোন শব্দের মধ্যে যদি জ ফলা থাকে শব্দের শেষে, ওইখানে আপনি জ দিতে পারবেন অথবা এরকম স্ন দিতে পারবেন। হ্যাঁ, স্ন, এরকম স্ন দিতে পারবেন। কিভাবে? আমি সর্বতা লিখলাম, শব্দটা লিখলাম কি পার্বত্য। এখন ভাই পার্বত্য শব্দের অর্থবোধক শব্দটা কি? পার্বত্য শব্দের অর্থবোধক কি? পর্বত, এই তো। এখন শেষে কি দিবেন? আমি জ দিলাম, শেষ পার্বত্য, রাইট। অথবা আপনি কি চাইলেন, এভাবে এটা দিলেন স্ন, যেটা দেন রাইট। তারপর হচ্ছে এখানে একটা কথা আছে, জিরো থাকলে হবে স্ন, এরকম একটা কথা আছে, বা অ। আপনারা হয়তো এটা বুঝেন না, জিরো মানেটা কি? আমরা জানি প্রত্যয় কোথায় বসে? শব্দের শেষে বসে। শব্দের শেষে বসে একটা পরিবর্তন হয় না। কারণ দেখেন, একটু ভালো করে বুঝে নেন, আস্তে আস্তে বলতেছি। যেমন আমি এখানে শব্দটা লিখলাম পর্বত, অথচ এখানে লিখছি পার্বত্য। দেখেন তো শেষে একটা জফল আসছে কিনা? জফলাটা আসার কারণে আমি এখানে জটা বসাই দিচ্ছি। ওকে, কিন্তু কিছু কিছু শব্দ আছে যে প্রত্যয়টা শব্দের শেষে পরিবর্তন করে না, বরং শব্দের শুরুতে পরিবর্তন করে। আসলে আমরা একটু দেখি। যেমন শব্দটা আমি লিখলাম কৈশোর। ওকে, কৈশোর। এখন কৈশোর শব্দের মূল অর্থটা কি বলেন তো? মূল অংশ হচ্ছে কিশোর। কৈশোর শব্দের মূলটা কি? কিশোর না? দেখেন সহকার র, সহকার র দুইটাই কিন্তু ঠিক আছে। পরিবর্তনটা হয়েছে কোথায়? প্রত্যয় আসার কারণে রস্বীকারটা ঐকার হয়ে গেছে, এটাই তো। এখন এটাকে বলা হচ্ছে আমরা জিরো পরিবর্তন, মানে কোনো পরিবর্তন হয়নি। যখন এরকম হবে তখন আপনারা এরকম স দিবেন অথবা অ দিবেন, রাইট, শেষ হয়ে গেছে। অনেকদিন পর লাইভ ক্লাস করতে আসতাম। আবার আরেকটা দেখি, যেমন দেখেন আমি একটা শব্দ দেখলাম সার্বভৌম। সার্বভৌম, ঠিক আছে। এটার মূল অংশটা কি? সর্বভূমি। দেখেন মর মধ্যে কিন্তু কোনো পরিবর্তন নাই, মানে প্রত্যয়ের কারণে আসলে পরিবর্তন হচ্ছে কোথায়? এখানে আকার আসছে, এখানে ঐকার আসছে, পরিবর্তন। তার মানে এখানে আমরা অ দিয়ে দিব, শেষ। বা এভাবে আমি লিখলাম, দেখেন দেখেন শব্দটা লিখলাম সৈন্য। সৈন্য মূল শব্দটা কি? সেনা। দেখেন শেষে একটা জফলা আসছে, এই জন্য আমরা জ দিয়ে দিচ্ছি, ঠিক আছে। কিন্তু আমি যখন লিখতেছি এরকম শব্দ, যে মনে করেন পারিষদ, পারিষদ, পারিষদের মূল অংশটা কি? পরিষদ। ওকে, পরিষদ। শেষে কোনো পরিবর্তন আছে? নাই, এই জন্য আমরা অ দিয়ে দিচ্ছি। মানে শুধু জিরোর ব্যাখ্যাটা আমি করলাম। স্যার কৈশোর আরেকবার বলবো। আচ্ছা দেখেন সাহেব, কৈশোরের মূল অংশটা কি? কিশোর, শেষ। শেষে কোনো পরিবর্তন নেই, এই জন্য আমরা স্ন বা অ দিয়ে দিছি। দেখেন 107 নম্বর পেজে দেখেন, জিরো থাকলে দেখেন এই যে স্ন বা অ দিছি, দেখছেন? জিরো থাকলে মানে কোনো পরিবর্তন না হলে স্ন বা অ হয়, পাইছেন? এরপর দেখেন অং থাকলে অনট হয়, কি থাকলে কি হয়, এই ঘোড়ার ডিম হয়, এগুলো একটাও লাগবে না এখন। ওই যে মূল কথা হচ্ছে এটাই, যে আপনি সংস্কৃতটা দেন কিংবা বাংলা দেন, দুইটাই দেয়, কিন্তু অপশনে যদি দুইটা থাকে তাহলে আমাদেরকে সংস্কৃতটা প্রেফার করতে হবে। ওকে, আচ্ছা শামীম, আচ্ছা আপনি বলতে আরেকবার দেখেন, খেয়াল করেন, আমি জিরোটা শুধু ব্যাখ্যা করতে চান। জিরো মানে কি দেখেন, একটু ভালো করে বুঝে নেন। যেমন আমরা যখন লিখতেছি পার্বত্য কিংবা সৈন্য, দেখেন একটা জফলা আসছে, ঠিক না? জফলা আসছে। কিংবা আমি যখন লিখতেছি লালচে, লালচে, দেখেন অর্থবোধক শব্দের পরে একটা কিছু আসছে, এই জন্য আমরা কি বলতেছি? লাল যোগ চে। তো আমরা কি জানি? প্রত্যয় শব্দের শেষে বসে শব্দের অর্থটাকে পরিবর্তন করে, বা শব্দের শেষের অংশটাকে পরিবর্তন করে, এটাই তো আমরা জানি, ঠিক না? কিন্তু কিছু কিছু শব্দ আছে যেখানে প্রত্যয় বসছে কিন্তু শব্দের শেষে পরিবর্তন না হয়ে শব্দের শুরুতে পরিবর্তন হয়েছে, শেষের অংশ ঠিকই আছে। যেমন আমি শব্দটা লিখলাম কৈশোর। হ্যাঁ, এখন কৈশোর শব্দের মূল অংশটা কি? মূল অর্থ কি? আমরা জানি কৈশোরের মূল হচ্ছে কিশোর, ঠিক না? দেখেন তো, কিশোর সহকার র, সহকার র দুইটাই কিন্তু ঠিক আছে, কিন্তু পরিবর্তনটা হয়েছে কোথায়? ক ঐকারের মধ্যে পরিবর্তন হয়েছে, ঠিক না? তো দেখেন প্রত্যয় শব্দের শেষে বসেও কোনো পরিবর্তন করে নাই, এটাকে আমরা বলতেছি জিরো পরিবর্তন, মানে কোনো পরিবর্তনই হয়নি আপাত দৃষ্টিতে। তখন আমরা সেখানে কি বসাবো? স্ন বা অ দিব, এটাই আমরা বুঝাচ্ছি। এবার বুঝছেন কি বিষয়টা? এবার বুঝছেন?
যেমন আরেকটা ওয়ার্ড দিয়ে দেখেন, শব্দটা আমি লিখলাম কৌশল। এখন কৌশলের মূল শব্দটা হচ্ছে কুশল। কিভাবে মূল শব্দ হলে একটু পরে বুঝাবো। কুশল, হ্যাঁ দেখেন তো শব্দের শেষে কিন্তু কোনো পরিবর্তন নেই, সল সল কোনো পরিবর্তন নেই। পরিবর্তন হচ্ছে কোথায়? শব্দের শুরুতে, কারণ প্রত্যয় বসছে দেখেই তো শব্দের মধ্যে পরিবর্তন হয়েছে। ওকে, এই জন্য আমরা কি দেবো এখানে? স্ন বসায় দিব, শেষ। স্ন। ক্লিয়ার এতটুকু? আচ্ছা, এবার আমরা যাই আসল পড়ায়। এতক্ষণ সব ভূমিকা নিয়ে আলোচনা করছি, এখন একটু খেয়াল করেন, চোখ কান খোলা রাখেন আপনারা সবাই। এবার আমরা আসল পড়ায় যাচ্ছি। প্রত্যয় নির্ণয়ের জন্য আপনাকে কি করতে হবে? সোজা কথা মনে রাখবেন, প্রত্যয় নির্ণয়ের জন্য আমাকে প্রত্যয় নির্ণয়ের জন্য প্রকৃতি বের করতে হবে। আসলে আমাদের গুরুত্বটা প্রত্যয়ের প্রতি না, আমাদের গুরুত্বটা হচ্ছে প্রকৃতির প্রতি। ঠিক আছে, প্রকৃতি বের করতে হবে। প্রকৃতি মানে কি? অর্থবোধক শব্দটাকে আমরা বলতেছি কি? প্রকৃতি, ঠিক না? এই প্রকৃতি নির্ণয়ের জন্য একটা বিশাল একটা সোর্স হচ্ছে গুণ বৃদ্ধি। এই গুণ বৃদ্ধিটা কি সেটা এখন দেখাচ্ছি। গুণ বৃদ্ধি জিনিসটা কি, হ্যাঁ তো বুঝিনি আমরা, পরিষ্কার? আচ্ছা দেখেন গুণ বৃদ্ধি জিনিসটা কি, খেয়াল করেন। আমি শব্দটা লিখলাম মূল বানান, এরপর হচ্ছে লিখলাম গুণ, এরপর হচ্ছে লিখলাম বৃদ্ধি। আর দেখেন বইয়ের মধ্যে কিন্তু আমরা এভাবেই দিচ্ছি, কিন্তু বইয়ের মধ্যে মূল বানান গুণ বৃদ্ধি। ভালো করে একটু বুঝে নিই মূল বানান গুণ বৃদ্ধি বিষয়টা কি। যেমন মূল বানানে আমাকে রস্যি বা দীর্ঘই থাকতে পারে, কারণ প্রত্যয় জিনিসটা কি? প্রথমটা হচ্ছে অর্থবোধক শব্দ, অর্থবোধক শব্দ এটা হচ্ছে প্রত্যয়, পরেরটা হচ্ছে অর্থহীন শব্দাংশ, ঠিক না? প্রত্যয় কে বলেন? প্রত্যয় হচ্ছে প্রথমটা হচ্ছে কি? অর্থবোধক শব্দ, পরেরটা হচ্ছে কি? অর্থহীন শব্দাংশ না? আমরা একটু আগে দেখলাম সেটা। আর উপসর্গের ক্ষেত্রে আমরা কি দেখি? প্রথমে অর্থহীন শব্দ, পরবর্তীতে অর্থবোধক শব্দ, এরকম আমরা দেখি না? আচ্ছা দেখেন যেটা বলতেছিলাম, মূল বানান রস্যি বা দীর্ঘই, গুণের মধ্যে হয়ে যেতে পারে সেটা এ, বৃদ্ধির মধ্যে হয়ে যেতে পারে সেটা ওই। কিচ্ছু বুঝিনি আমরা, ভালো করে বুঝে নেন। চোখ কান মুখ ঠান্ডা রেখে বুঝে নেন। এইটার মধ্যে 80% প্রত্যয় চলে আসবে। এটার মধ্যে আমাদেরকে কি করে? আমাদেরকে একটা প্রত্যয় গঠিত শব্দ দেয়, ঠিক না? প্রত্যয় গঠিত একটা শব্দ দেয়, তো ওই শব্দটার প্রথম বর্ণে, এগুলা সব প্রথম বর্ণের মধ্যে হবে, ঠিক আছে? প্রথম বর্ণে, এগুলো সব প্রথম বর্ণের মধ্যে হবে। কোন শব্দের শুরুতেই যদি আমরা ওই পাই, ভালো করে বুঝে নেন, কোন শব্দের শুরুতে যদি আমরা ওই পাই, আমরা চেষ্টা করব শব্দটাকে অর্থবোধক করার জন্য এতে কনভার্ট করতে, ঠিক আছে? যদি এতে কনভার্ট করে অর্থ না মিলে, তাহলে আমরা এখানে কনভার্ট করব, দেখবি অর্থ মিলে যাবে। একটু বুঝে নিই ভালো করে। যেমন শব্দটা আমি লিখলাম কৈশোর, দেখছেন প্রথম বর্ণের মধ্যে ওই আছে কিনা? আছে, পাইছেন ওই। তাহলে আমরা কি বলছি? প্রথম বর্ণের মধ্যে যদি আমরা ওই পাই, আমরা ফার্স্টে এটাকে এ দিয়ে কনভার্ট করার চেষ্টা করব। এ দিয়ে কনভার্ট করলে শব্দটা কি হয়? কেশর, ঠিক না? আচ্ছা বলেন তো, সিংহের কেশরের সাথে কি কৈশোরের কোনো মিল আছে? কোনো মিল নেই। তাহলে আমরা কি বলছি? যদি কনভার্ট করার পর গুণে যদি অর্থ না মিলে, তাহলে আমরা মূল শব্দের মধ্যে চলে যাব, সেটাকে রস্যি বা দীর্ঘিতে কনভার্ট করব। যেহেতু এখানে অর্থটা মিলেনি, আমরা এবার কি করব? রস্যিতে কনভার্ট করলাম। কনভার্ট করে দেখেন তো কৈশোরের সাথে কৈশোরের সাথে কিশোরের মিল আছে কিনা। বুঝতে পারছেন বিষয়টা? আরো দেখাচ্ছি, আরো দেখাবো ভালো করে। যেমন আমি শব্দটা লিখলাম বৈদিক, ঠিক আছে? বৈদিক। এখন মনে রাখবেন এরকম বিষয় যে ইক, অক, হ্যাঁ, অন, এগুলো আলাদা প্রত্যয়, মানে এগুলোকে আলাদা করে যোগ করবে। বৈদিক, তো দেখেন বৈদিক শব্দের প্রথম বর্ণের মধ্যে কি আছে? ওই আছে, ঠিক না? বৈদিক শব্দের মধ্যে চোখের সর্ষা ফুল দেখতেছেন? আরে ভাই সর্ষা ফুল কিছু না, একটু ধৈর্য ধরো। বৈদিক শব্দের প্রথম বর্ণে কি আছে? ওই আছে। তো ওই থাকলে আমরা কিসে কনভার্ট করব? ফার্স্টে এতে। আচ্ছা, এটাকে যদি আমরা এতে কনভার্ট করি, তাহলে আমরা কি পাই? শব্দটা বেদ। পরের অংশটা তো হচ্ছে অর্থবোধক, ইক তো হচ্ছে প্রত্যয়, আমার দরকার নেই। এখন দেখেন তো ভাই, বেদের সাথে বৈদিকের মিল আছে কিনা বলেন তো? বেদের ভাষাকে বৈদিক ভাষা বলে না, বেদের ভাষাকে। তাহলে কি হবে আপনারা বলেন? বেদ যোগ ইক, দেখছেন অর্থবোধক শব্দ আমরা বের করে ফেলছি। আচ্ছা আরো দেখি আমরা, আরো খেয়াল করি। হ্যাঁ, কঠিন লাগতেছে, শুরু হয়েছে, এই তো শুরু হয়ে গেছে। খেয়াল করেন, যেমন আমি শব্দটা লিখলাম দৈন্য,
এখন আমরা জানি না ভাই দৈন্য শব্দের অর্থ কি, এটা আমরা জানি না দৈন্য, কিন্তু দৈন্যর মিনিং হয়তো আমরা জানি। দৈন্য শব্দের মধ্যে দেখেন তো ওই আছে কিনা, আছে। তাহলে ওই থাকলে আমরা ফার্স্টে কিসে কনভার্ট করবো বলেন তো, দেন, দেন প্লাস জ, এভাবে করবো না? কিন্তু দেখেন দেনের সাথে দৈন্য মিলে না, অর্থ মিলে না। তাহলে যেহেতু মিলতেছে না, তাহলে আমরা কিসে কনভার্ট করবো বলেন তো, বলেন তো? দিন প্লাস জ, দেখছেন? দিন প্লাস জ, দিন মানে দরিদ্র না, দরিদ্র থেকে আমরা বললাম দৈন্য। আপনারাই বলেন বৈদ্য শব্দের প্রবাদ ইয়া কি হবে, প্রকৃতি প্রত্যয় কি হবে, বৈদ্য। এটা প্রকৃতি প্রত্যয় অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। যেমন দেখেন এই যে বৈদ্য, এখান থেকে আমরা কি বুঝতেছি যে প্রাচীন কালে যারা ধর্মগুরু ছিল তারাই চিকিৎসা শাস্ত্র পরিচালনা করত। প্রাচীন কালে যারা ধর্মগুরু ছিল তারা চিকিৎসা শাস্ত্র পরিচালনা করত, ঠিক না? কারণ যে বেদ, বেদ থেকে যেমন হোমিওপ্যাথি ডাক্তারদেরকে দেখেন না, আরে এত কঠিন কি আছে? যেমন আমি শব্দটা লিখলাম বৈজ্ঞানিক, দেখেন এইগুলো ঠিকই পারবেন। বৈজ্ঞানিক দেখেন প্রথম বর্ণে কি আছে, ওই আছে না, আমরা কনভার্ট করবো কিসে, এতে, এতে হলো বিজ্ঞান, অর্থ মিলে না। তাহলে এবার অশ্বিতে মিলেন, বলেন তো কি হবে? বিজ্ঞান যোগ ইক। হ্যাঁ এই তত্ত্বটা পারবেন। যেমন দেখেন এই যে দেখেন খুব সহজ, আপনারাই পারবেন। ঐতিহাসিক, ঐতিহাসিক এবার আপনারাই পারবেন। দেখেন তো প্রথম বর্ণে ওই আছে কিনা, আছে প্রথম বর্ণে ওই। তাহলে যেহেতু ওই আছে আমরা কোন দিকে চলে আসবো, এতে, এতে হলে ইতিহাস মিলে না, তাহলে আমরা কি করবো, রশ্মিতে মিলবো। রশ্মিতে হলে কি ইতিহাস যোগ ই। কি বুঝছেন আমার ইয়াটা, কি বুঝতে পারছেন? আচ্ছা এবার দেখেন জাস্ট দেখেন মজাটা কোথায় জানেন? যখন আপনি মানে হচ্ছে ইয়া ওয়ার্ড মিলাইতে পারবেন, মানে হচ্ছে একটা আননোন ওয়ার্ড যখন আপনি খুঁজে পাবেন, তখন আপনার কাছে বেশি মজা লাগবে। যেমন দেখেন আমি একটা শব্দ লিখলাম ঐহিক, হ্যাঁ, এই ঐহিক শব্দের মূলটা কি বলতে পারবেন? ঐহিক, ঐহিক শব্দের অর্থ কিন্তু আপনি জানেন না, কিন্তু আপনি প্রকৃতি প্রত্যয় ভাগ করেন, দেখবেন পারবেন। দেখি কে পারবেন? রাইট, এহো। আচ্ছা আমি ইংলিশে বুঝতেছি না আসলে, আপনি এহো বুঝাচ্ছেন না ইহো বুঝাচ্ছেন, আমি বুঝতেছি না। রাইট, এই তো ইমরান, মেহেদী হাসান ইমরান, ভেরি গুড। দেখেন ঐহিক, ওই আছে, তাহলে ওই জায়গায় এহো, ওইহো হয় না, রশ্মিতে, তাহলে কি হবে? ইহো যোগ ই, দেখছেন? তার মানে ঐহিক মানে আপনারা বলেন তো কি হবে? ইহকাল বিষয়। আচ্ছা এবার আপনারা বলেন ঐশ্বর্য, ঐশ্বর্য শব্দের প্রকৃতি প্রত্যয় কি বলেন? তাহিদ ইসলাম শামীম দেরি করে ফেলছেন। বুঝতেছেন, বুঝতেছেন? যে কোনো টিচারের কাছে প্রত্যয়টা সবচেয়ে ঝামেলা, অনেক আছে স্কিপ করেছে। হ্যাঁ রাইট শাহেদ, তবে রশ্মি হবে না, দীর্ঘই হবে। হ্যাঁ কাউসার হোসেন, রাইট। ঈশ্বর রশ্মি হবে, ঈশ্বর মানে তো রশ্মি না, দীর্ঘই না, ঈশ্বর যোগ্য। ভেরি গুড ইমরান, বুঝতে পারছেন বিষয়টা? ঐশ্বর্যটা কিভাবে হয়েছে? ওই ছিল, এতে অর্থ মিলে না, দীর্ঘতে নিয়ে আসছি, শেষ। ক্লিয়ার? আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে আপনাদের, স্যার কোন কোশ্চেন যদি এতে থাকে তাহলে আমরা কি করব? এই জন্য দেখেন দাগ দিয়ে রাখছে কিন্তু, দেখছেন? এই যে এইভাবে আপনি গুণে থাকলে বৃদ্ধি, গুণে থাকলে আপনাকে এদিকে আসতে হবে। যেমন দেখেন আমি শব্দটা লিখলাম লেখক, দেখেন তো প্রথম বর্ণে কি আছে, এ আছে কিনা, তাহলে আমরা কি করব? লিখ যোগ অ, ওকে। যেমন দেখেন আমি বললাম চেনা, তাহলে কি হবে বলেন তো? চিন যোগ আ, দেখছেন কত সহজ।
না না না, গুণ বৃদ্ধি কি সেটা আমি জানি না, আপনারা গ্রুপটাকে ফেভারিট অপশনে দিয়ে রাখেন তাহলে হয়ে যাবে। ফেভারিট অপশনে দিয়ে যান, রেখে দিন। আচ্ছা, যেটা বলতেছিলাম, শুধু কৃতের ক্ষেত্রে না, কৃত তদ্ধিত সব ক্ষেত্রেই হইতে পারে। আমরা এখন কৃত তদ্ধিত আলোচনা করতেছি না, আমরা আজকে শুধু গুণ বৃদ্ধির নিয়মটা একটু ভালো করে দেখাবো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তাহলে ক্লিয়ার এতটুকু? খুবই ইন্টারেস্টিং। তাহলে এবার 2 নম্বরটাও পারবেন, খুব সহজ। 2 নম্বরটা হচ্ছে হ্রস্ব বা দীর্ঘ, আগের মতোই হ্রস্ব বা দীর্ঘ ও ও। আবারও বলতেছি, অর্থ এখানে একটা অর্থ মিলানোর জন্য, অর্থ মিলানোর জন্য প্রয়োজনে স্বরধ্বনি যোগ হবে। একটু পরে বলতেছি যোগ হবে, আমাকে অর্থ মিলাইতে হবে। অর্থ মিলানোর জন্য প্রয়োজনে আমরা কি করতে পারি, কোন স্বরধ্বনি যোগ করতে পারবো, নো প্রবলেম, ঠিক আছে? আচ্ছা, দেখেন আমরা ও দিয়ে আমরা যেটা পড়তেছিলাম, মানে ও দিয়া, যেমন দেখেন আমরা লিখতেছি সৌম্য সরকার। এই সৌম্য শব্দের মূলটা কি হতে পারে, কে বলতে পারবেন? সৌম্য। আপনারা বের করেন, তারপর আমি বলতেছি যে দেখেন কিভাবে বের করলাম আমরা। না দেখেন শাহেদ, ভুলটা হইছে কোথায়, আমি তো ও থাকলে ও আর রস্যর কথা বলতেছি, সাম্যর সাথে সৌম্য মিলে নাই তো শাহেদ। আমরা কি বলছি, ও থাকলে ও অথবা রস্য দিয়ে আপনি কনভার্ট করবেন, আপনি তো আকার দিয়ে দিলেন। এই যে দেখছেন মুখস্থ ঢালতেছেন, হ্যাঁ, পরীক্ষার হলে ধরাটা খাবেন কিভাবে দেখেন। আচ্ছা, সম লিখছেন, আরো দেখি, আরো রিপ্লাই দেখি, তারপর আমি বলতেছি। ফাহা, ভেরি গুড। দেখেন আপনি সৌম্য লিখছেন, আমার দরকার নাই তো, জফলা তো প্রত্যয় আপনারা জানেন, জফলা প্রত্যয় না, ওই যে দেখছেন না জফলা পার্বত্য দিয়ে আমরা জফলা প্রত্যয় দেখছি না, রাইট? ইমরান রাইট ফার্স্ট। এটা হচ্ছে সোম, সোম প্লাস জ। আমার প্রত্যয়টাকে আলাদা করে ফেলেন, প্রত্যয় দরকার নেই তো আমাদের। এখন দেখেন এই সোম মানে হচ্ছে চাঁদের আলো। আপনারা সোমপুর বিহারের নাম শুনছেন না? সোমবার, সোমনাথ মন্দির শুনছেন না, দেখছেন? ওকে, আচ্ছা আরো দেখি আমরা। আচ্ছা সোম, হ্যাঁ। এবার দেখি আরেকটা ওয়ার্ড, দেখি পারেন কিনা এটা, কৌলিন্য। আমরা, আপনারা শুনছেন না কৌলিন্য প্রথা? এই সামনে জেনারেল একটা ইন্টারেস্টিং বিষয় আছে, আসলে কি কৌলিন্য প্রথা লক্ষণ বলা আলোচনা করছে কিনা। কৌলিন্য শব্দের মূল শব্দটা কি হইতে পারে বলেন? কৌলিন্য। আপনাকে আননোন ওয়ার্ড বের করবেন, আমি কিচ্ছু বলবো না। কৌলিন্য জিনিসটা কি সেটা বুঝে আপনারা করেন, রাইট নীলা? রাইট রাইট। কুলিন, কুলিন মানে কি? বংশ নিয়ে গর্ব করা না, কুলিন। দেখছেন, কুলিন প্লাস জ, দেখছেন? দেখেন দেখেন মজার বিষয়, কৌলিন্য ঔকার ছিল, ওতে অর্থ মিলতেছে না, এবার ওতে অর্থ মিলাই দিচ্ছেন। কুলন না, কুলিন। এই ইয়া কাউসার, দেখেন এখানে দীর্ঘিকার আছে না, আপনি দীর্ঘিকা দিবেন না? হ্যাঁ রাইট, কুলিন। এবার দেখেন আরো দিচ্ছি, বলেন তো সৌরভ শব্দের মূল শব্দটা কি হতে পারে? সৌরভ। সৌরভ, অর্থ মিলান, অর্থ মিলালি পেরে যাবে। ফারহা, এখানে একটা কথা লিখছি দেখেন, অর্থ মিলানোর জন্য প্রয়োজনীয় অতিরিক্ত স্বরধ্বনি যোগ করবেন। আপনার সুরভ নামে কিন্তু কোনো অর্থ নাই কিন্তু। কলিন না, জারিন, কুলিন, কুলিন, কুলিন সর্বস্ব নাটকের নাম আছে। হ্যাঁ রাইট। শাহেদ, শাহেদ খেয়াল করেন, সূর্য আনতেছেন কেন আপনি?
শাহেদ খেয়াল করেন, আবেগে ভুল অ্যান্সার দিয়েন না। সৌরভ শব্দের মূলটা কি? অর্থবোধক শব্দটা দেখি কি পারেন বের করতে? রাইট, অনুপ কুমার, ভেরি গুড। সৌরভ শব্দের মূল শব্দটা হচ্ছে সুরভি। সৌরভ শব্দের মূল কি? সুরভি, অস্বীকার দিয়ে, বুঝছেন? কারণ কি বলছিলাম যে আমাদের অর্থ মিলানোর জন্য প্রয়োজন আমরা অতিরিক্ত শব্দ যোগ করব, কোনো ব্যাপার না, ঠিক আছে? আচ্ছা আরো দেখি, বলেন তো বৌদ্ধ ধর্ম, এই যে বৌদ্ধ শব্দের মূলটা কি, দেখি পারেন কিনা? বৌদ্ধ, হ্যাঁ রাইট ফারুক। বৌদ্ধ এই শব্দের মূলটা কি, দেখি কে বলতে পারে? রাইট নীলা, বুদ্ধ, রাইট দিগন্ত। বৌদ্ধ শব্দের মূলটা কি? বুদ্ধ। দেখছেন মিলছে কিনা দেখেন তো? বৌদ্ধ ঔকার আছে, ওতে মিলে না, রসকারে মিলাই দিচ্ছে। গৌতম বুদ্ধ থেকেই তো বৌদ্ধ ধর্মের অনুসারী না। দেখছেন কত সহজ। আচ্ছা এবার একটু টাফ দিই, দেখি পারেন কিনা। সৌমিত্র শেখর, নাম তো শুনছেন আপনারা, অনেকে ওনার বই পড়েন ভালো কথা, তবে খবর আছে আর কি। সৌমিত্র শব্দের মূলটা কি? বিসিএস ওনারা না বুঝেই পড়ে, বইটা পড়ে টাফ, পড়ার কাজ পড়েন। সৌমিত্র, মাজাবিন একটু আরেকটু কাছাকাছি, আরেকটু। এই ওয়ার্ডটা বের করার জন্য রামায়ণটা আমার মনে জানা থাকতে হবে। হ্যাঁ স্বামী বুদ্ধ, হ্যাঁ রাইট দিগন্ত। দিগন্ত চৌধুরী, রাইট। এটা হচ্ছে সুমিত্রা। আর আপনারা বিভীষণের প্রতি মেঘনাদে পড়ছেন না, সৌমিত্রী কুমতি, এই সুমিত্রা থেকে আসছে সৌমিত্র। বলছি না আমরা অর্থ মিলানোর জন্য প্রয়োজন আমরা কি করতে পারি? অতিরিক্ত স্বরধ্বনি যোগ করতে পারি। বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা এবার আরেকটা টাফ কোশ্চেন দিই, হ্যাঁ কি আপনারা কি বুঝতেছেন? সুমিত্র না সুমিত্রা, ওই যে সুমিত্রা না মায়ের নাম, ওইখান থেকে আসছে। বলেন সৌজন্য, সৌহার্দ্য, এই দুইটা শব্দের ইয়া বলেন, সৌজন্য আর সৌহার্দ্য। প্রত্যয়টা কি হবে দেখেন, শেষে কোনো পরিবর্তন নাই, এজন্য সুমিত্রা প্লাস অ অথবা স্ন। শেষে কোনো পরিবর্তন না থাকলে স্ন বা অ হবে। হ্যাঁ রাইট মাহজাবিন। সৌজন্যটা কি হবে? সুজন প্লাস জ। ওকে, সৌহার্দ্যটা কি হবে? সৌহার্দ্যটা কি হবে? পরেরটা কি হবে? সৌহার্দ্য। এখানে সৌহার্দ্য আছে, তো সৌহার্দ্য লাইভ ক্লাসে থাকে না। সহদর, না 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 না, সৌহার্দ্য মানে কি? সৌহার্দ্য মানেটা বুঝলে তো বুঝতে পারতেন। সৌহার্দ না, আচ্ছা আমি লিখে দিচ্ছি। সৌহার্দ্যর মূলটা হচ্ছে সুহৃদ। সুহৃদ, হৃদ মানে বুঝেন? সুহৃদ প্লাস জ, মানে সুহৃদয় যার আছে তাকে বলে সৌহার্দ্য। সুহৃদয় মানে সুন্দর হৃদয় যার আছে তাকে বলা হচ্ছে সৌহার্দ্য। ওকে, আচ্ছা আশা করি আপনারা এইটুকু বুঝতে পারছেন, আশা করি। এখন আবার সেম কথাই আবার বলতেছি আমরা, সেটা হচ্ছে যদি আমাদের কোথায় থাকে ওতে যদি কোনো শব্দ থাকে তাহলে আমরা কোথায় চলে আসবো? হ্রস্বতে চলে আসবো। ফর এক্সাম্পল আমি লিখলাম ধোঁয়া, দেখেন ধোঁয়া প্রথম বর্ণে কিন্তু ও আছে, তাহলে ও থাকলে আমরা কি করব বলেন তো? ধু যোগ আ। দেখেন ধু যোগ আ, ধোঁয়া। এই ধু পাইলেন না,
দেখেন এই ধু দিয়া ধূপ বানায় কিনা, তারপর ছুটি ধু ধু করতেছে, দেখছেন কিভাবে আমরা অর্থ মিলাচ্ছি, কিভাবে আমরা অর্থ মিলাচ্ছি, বুঝতে পারছেন বিষয়টা কিভাবে? ওকার আছে, ওকার থাকলে হ্রস্ব বা দীর্ঘকারে চলে আসবে, ইজি বিষয়টা। ওকে, তাহলে দুইটা আমাদের গেল, গুণ বৃদ্ধির দুইটা পার্ট আমাদের গেল। আরো আছে, আরেকটা দেখাচ্ছি। নাম্বার 3, read or are। এটা সাধারণত কৃত প্রত্যয় হয়, তবে এটা অলওয়েজ না। শাহেদ গুণ বৃদ্ধিতে একটু বলবেন, কি বলবো? গুণ বৃদ্ধি প্রকৃতি প্রত্যয় হয় না, সব শব্দের তো প্রকৃতি প্রত্যয় হয় না। শব্দ শব্দের প্রকৃতি প্রত্যয় হয় না। সুন্দর, হ্যাঁ সুন্দর হৃদয়, যেটা বলতেছিলাম স্যার, রি থাকলে যেমন দেখেন আমরা শব্দটা যখন লিখি কর্তব্য, এটা আপনারা ভাঙেন কিভাবে? ক্রি যোগ তব্য, খেয়াল আছে? ক্রি যোগ তব্য, দেখেন তো কর্তব্যের মধ্যে একটা অর উচ্চারণ আছে কিনা দেখেন তো, অর, অরের বদলে আপনারা রি নিয়ে আসেন, দেখছেন? সেম দেখেন আমি যখন লিখতেছি কারক, হ্যাঁ কারক, আপনারা কিভাবে করেন বলেন তো? ক্রি যোগ অক, এভাবে করেন না? ক্রি যোগ অক, দেখেন কারক শব্দের মধ্যে একটা আর আছে কিনা দেখেন তো এখান থেকে। সাধারণত এটা কৃত প্রত্যয়ের ক্ষেত্রে হয়, তবে তদ্ধিত প্রত্যয়ের মধ্যে হইতে পারে। যেমন দেখেন আমি শব্দটা দেখলাম কার্পণ্য, এটাকে আমরা কিভাবে করি বলেন তো? কৃপণ যোগ জ, দেখছেন? কার্পণ্য, আর ছিল ওইটার মধ্যে আমরা কি নিয়েছি? রি নিয়ে আসছি। সাধারণত এখানে আর থেকে অর হয় না, এটা রিকারে চলে আসে। এটা পুরোটাই সংস্কৃত, এটা পুরোটাই হচ্ছে সংস্কৃত, বুঝছেন? তাসফি বিএমআরসি রাতে ক্লাসে মাত্র অ্যাড হইছেন, তাসফি খবর আছে, দাঁড়ান। নাম্বার 4, নাম্বার 4 নাম্বারটা হচ্ছে এটা কৃত প্রত্যয়ের ক্ষেত্রে বেশি হয়, এটা দেখাইলাম না, এটা আপনারা অটোমেটিক্যালি পারবেন। হ্যাঁ স্যার আরেকবার বলবো, আচ্ছা আরেকবার বলতেছি। যেমন দেখেন আমি শব্দটা লিখলাম মরণ, হ্যাঁ মরণ, ঠিক আছে? এখন দেখেন মরণ পাইছেন না? এই মরণ থেকে আমরা দেখি কি মৃ যোগ অন, দেখছেন? মৃ যোগ অন, মরণ। আমরা বলি না, দেখেন একটা শব্দ বলি না মৃত লাশ, মৃত, এই দেখছেন এই মৃ থেকে আসছে কিন্তু মৃত, ঠিক আছে? তো এরকম ভাবে আপনার মনে করেন আমি দেখলাম যে ধরন শব্দটা দেখলাম, ধরন, হ্যাঁ ধরন শব্দটার মধ্যে দেখেন তো কি করা যাবে আমরা বলেন তো? ধরন, ধরন ধৃ যোগ অন, ঠিক আছে? দেখছেন এই যে ধরন অর পাইছেন, অরে আমরা রি বানাই ফেলছি, দেখছেন? এখন দেখেন ধৃ যোগ অন পাইছেন না? দেখেন এখান থেকে আমরা বলি না ধরন থেকে ধৃত, চোরটা ধরা খাইছে, এভাবে বলি না আমরা? এইটা বেসিক্যালি প্রত্যয়ের ক্ষেত্রে হয়, তদ্ধিত প্রত্যয়ের মধ্যেও হইতে পারে, কোনো ব্যাপার না। এটা আমরা আলোচনা করব, এটা তেমন একটা কঠিন কিছু না, এটা পরেরটাই আমরা চাই। আপনি জানেন না কোন দিন স্যার? কেন জানেন না? এই কাউসার বুঝছেন? কাউসার লাস্টেরটা নিয়ে আমরা আলোচনা করতেছি, শেষেরটা হচ্ছে স্বরে অ মূল বানানে থাকলে এটা শুধু বৃদ্ধি, স্বরে আ হবে, বাস। স্বরে অ থাকলে স্বরে আ হবে, এটাই হচ্ছে মূল বানান। হ্যাঁ একটু ভালো করে বুঝে নিই আমরা এটা। যেমন শব্দটা আমি লিখলাম সাম্য, দেখেন প্রথম বর্ণে আকার আছে, নিশ্চয়ই প্রথম বর্ণে আকার আছে। তা আমরা কি বলছি? আ থাকলে আমরা কিসে কনভার্ট করব? স্বরেতে কনভার্ট করব, ঠিক আছে? তাহলে সাম্য শব্দের অর্থটা কি বলেন তো? সম প্লাস জ। এবার দেখেন তো আমরা বলি না সম অধিকার, বলি কিনা বলেন তো? সম অধিকার, বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা আরো দেখি, যেমন শব্দটা আমি লিখলাম এবার সামান্য, সামান্য, দেখছেন আকার আসছে প্রথম বর্ণে। তাহলে এবার আমরা অর্থবোধক শব্দটা আমরা কিভাবে করব বলেন তো? সমান যোগ জ, সমান যোগ জ, কত সহজ! কি বুঝতে পারছেন বিষয়টা? আকার থাকলে আমরা কিভাবে করি? আকার থাকলে
যেমন দেখেন এই যে আমি লিখলাম পারিষদ, পারিষদ আকার আসছে প্রথম বর্ণ, এটা কি করব পরিষদ, দেখছেন পরিষদ যোগ শেষে যেহেতু কোনো পরিবর্তন নাই তাহলে স্ন। বুঝতে পারতেছেন, বুঝতে পারতেছেন? এখন দেখেন আমি শব্দটা লিখলাম পাচক, পাচক আপনি বের করতে পারতেছেন না পাচক মিনিং কি, ঠিক আছে? পাচক শব্দটা কোত্থেকে আসছে, তো এই অনুসারে সরি এটা আ আসছে কেন, অ থাকলে আ হবে। পাচক শব্দের মূলটা কি হবে পচ যোগ অ, ঠিক না? পচ যোগ অ। পাচক মানে হচ্ছে রাঁধুনি। দেখেন যারা রান্না করে সেই জিনিসটা যদি রান্না না করে তাহলে সেটা পচে যাবে, ওইখান থেকে আসছে কি পচনশীল আইটেম। বুঝতে পারছেন বিষয়টা? সেম এখান থেকে আমি লিখলাম পাঠক, কি দেওয়া যায় পাঠক, তাহলে পাঠক দেখেন তো প্রথম বর্ণে আকার আসছে, আমরা কিভাবে করব বলেন তো? পট যোগ অ, পট যোগ অ পাঠক। এবার দেখেন তো পঠ মানে কি দ্রুত পঠন, লিখন পঠন পদ্ধতি পড়ছেন না? তোমার পঠিতব্য এই সেই, আচ্ছা ব্লার হয়ে গেছে। হ্যাঁ গুড। আচ্ছা তাহলে এই গুণ বৃদ্ধিটাকে আপনারা বুঝতে পারছেন প্লিজ? আচ্ছা এবার বলেন, দেখেন ইজিলি আমরা কিছু শব্দ দিই। শব্দটা আমি লিখলাম শৌখিন। আচ্ছা শৌখিন শব্দের মূলটা কি বলেন তো দেখি? শৌখিন শাহেদ চোখটা রাইট, মাহজাবিন রাইট। শৌখিন এই শাহেদ প্রথম বর্ণে ঔকার না, তার একটা শব্দ দিলে কি হয়, আর একটা শব্দ বাড়ানো তো হয় নাই। শাহেদ শৌখিনের মূল শব্দ রাইট দিগন্ত। মাহজাবিন এটা কি হবে সুখ যৌখিন শৌখিন, ইজি না বিষয়টা? আচ্ছা এবার বলেন বৈষ্ণব কি হবে? বৈষ্ণব, বৈষ্ণব কি হবে? বৈষ্ণবের মূলটা কি? রাইট সুখ থেকে আসছে। আচ্ছা বিষ্ণু, বিষ্ণু বিশ্ব না বিষ্ণু, বিষ্ণু বিশ্ব না নীলা, বিষ্ণু জানি না আপনার নাম কি, বিষ না বিষ্ণু, বিষ্ণু হ্যাঁ রাইট দিগন্ত রাইট বলছেন বিষ্ণু। আচ্ছা এবার বলেন দেখি কি দৌহিত্র, সরি দৌহিত্র এই শব্দের ইয়াটা কি? তারপর আরেকটা ওয়ার্ড লিখলাম পৌত্র, বলেন। রাইট ইমরান রাইট, দুহিতা থেকে আসছে দৌহিত্র, দুহিতা থেকে আসছে দৌহিত্র। রাইট। কি ব্যাপার সৌরভ, আপনি হঠাৎ করে শর্ট সিলেবাস মানি না বয়কট শিক্ষা ব্যবস্থা শুরু করছেন কেন? বলবেন শর্ট সিলেবাসে লেগে লাফালাফি করতেছে, কি মজা কি মজা। হ্যাঁ দৌহিত্র রাইট দিগন্ত পুত্র, পুত্র থেকে আসছে পৌত্র। খুব ভালো লাগতেছে যে আপনারা পারতেছেন। হ্যাঁ দেখেন একটা শব্দ প্রেম, দেখি প্রেম শব্দের মূলটা কি বের করতে পারেন কিনা? প্রেম, তারপর আমি লিখলাম সামরিক, বের করতে পারেন কিনা সামরিক? আচ্ছা তারপর হচ্ছে কি দেখি দৈত্য, দৈত্য মানব বাস্তব, ঐক্য,
পাশব। রাইট অনুপ, রাইট। এটা হচ্ছে প্রিয়। দেখেন তো প্রেম, প্রথমে একার আছে, রস্বীতে নিয়ে আসছি, প্রিয় যোগ ইমন প্রেম। সামরিক কি হবে? দেখেন আকার আছে, তার আমরা আকারের মধ্যে অনেসি, সমর যোগ ই। তারপর দৈত্য বলেন তো, দৈত্য। হ্যাঁ ইমরান, রাইট। পাশব। হ্যাঁ আচ্ছা, আরেকটা ওয়ার্ড গৌরব। জান এগুলো বের করতে পারলে আজকে ছুটি। দ্বীপ, আরেকটু কাছাকাছি। এটা দ্বীত হবে না, হ্যাঁ এটা হবে দিতি। দিতি মানে হচ্ছে আলো, যেমন এখান থেকে একটা নাম আছে অদিতি। দিতি মানে হচ্ছে আলো, এখান থেকে আসছে দৈত্য। ঠিক আছে? আর মনে রাখবেন এই ওজনে মানে এই ছন্দে যা আছে, মানব দানব সব যা আছে সব এক রকমে হবে, মনু যোগ স্ন বা অ। তাহলে পাশব কি হবে বলেন তো? পশু যোগ স্ন। বাস্তব কি হবে? বস্তু যোগ স্ন। যাদব যদু যোগ স্ন। ঠিক আছে? যত এরকম পাবেন মানব দানব পাশব, যত ওজনে পাবেন সব এরকম এই স্টাইলে হবে। দাতা না হবে, দিতি হবে, দিতি। ঐক্য পাবেন আপনারা। গৌরব শব্দটা পারেন কিনা কেউ দেখি, পারেন কিনা গৌরব। রাইট কাউসার, রাইট। গুরু যোগ স্ন বা গুরু যোগ অ, যাই বলি না কেন, মানে নিজেকে বড় মনে করা, এখান থেকে আসছে গুরু। ভেরি গুড। আচ্ছা এবার আপনারা বলেন যারা আছেন কিছু বুঝছেন? মানে গুণ, আমরা আজকে ভূমিকা ক্লাস নিছি, আমরা আজকে ভূমিকা শুরু ক্লাস নিছি, কালকে আমাদের মেইন ক্লাস শুরু হবে, মানে নেক্সট ক্লাসে। আপনারা আজকে এটা বুঝছেন? এইটা বুঝলে আমাদের প্রত্যয় প্রায় 80% আমরা বুঝে যাব। যেমন দেখেন প্রাত্যহিক এ শব্দের প্রকৃতি প্রত্যয় কি বলেন তো? আরে দিতে তো মন চাই শুধু। এরিভার্সন বুঝছেন? আচ্ছা বুঝলে ভালো লাগে খুব। আজকে কিন্তু ইউটিউবে জেনারেল নলেজের কিছু কুইজ দিছি, পারলে সলভ করেন, জিকে কুইজ। আর আপনার করে পড়ার কথা বললে আসলে লাভ নাই, সরকার যা শুরু করতেছে, আমরা যে মজা করে পড়াবো আপনাদেরকে সেটা দরকার নেই, মানে ইমপ্রেশন নষ্ট করে দিচ্ছে আপনাদের। রে আপনার ইয়ে আপনি খান, আমরা একসময় রিক্সা নেমে যাবো। হ্যাঁ প্রাত্যহিক শব্দের প্রকৃতি প্রত্যয়টা কি? আচ্ছা প্রত্যহ যোগ কি? হ্যাঁ রাইট, প্রত্যহ যোগ কি? প্রত্যহ, এই যে প্রত্যহ যোগ রাইট। হ্যাঁ এইচএসসি হবে, নো প্রবলেম, এইচএসসি হবে, কোনো সন্দেহ নেই। ও তাহলে আজকের ক্লাসের গুণ বৃদ্ধির পার্টটা আমরা শেষ করলাম, গুণ বৃদ্ধির পার্ট। আগামী ক্লাসে আমাদের প্রত্যয়ের বেসিক মানে ফার্স্ট আলোচনা হবে আগামী ক্লাসে, সবাই খেয়াল রাখিবেন। শর্ট সিলেবাস নিয়ে তিক্ত কথা বলে আসলে কিছু লাভ মানে বলার কিছু নেই আর কি, তো অসম্পূর্ণ। শর্ট ডাক্তার হওয়া যায় কিনা, এখানে শর্ট ইঞ্জিনিয়ার হওয়া যায় কিনা সেটাও একটা কথা আর কি। আপনাদের একটা বুঝ দিতেছে আর কি শর্ট সিলেবাস। আমি বলবো হচ্ছে যারা আপনারা মেধাবী
হচ্ছে আসলে আপনারা পড়ার ইচ্ছা আছে, আপনারা বিশেষ করে সায়েন্সের যারা স্টুডেন্ট আছেন তারা পারলে টিচারদের কাছে আপনারা ইয়া করে নিয়েন, মানে লং সিলেবাস, কারণ ফিজিক্স কেমিস্ট্রি এগুলো নিয়ে ফাইজলামি করার কিছু নেই। আর্টসের যারা আছেন এদের কথা হচ্ছে এদের সিলেবাস কি বলবো, আর আপনারা যদি পারেন পৌরনীতি অর্থনীতি এগুলো ভালো করে পড়েন, পারলে জেনারেল নলেজটা একটু পড়ে নেন, কাজে লাগবে আপনাদের। হ্যাঁ, কারণ সিলেবাস শর্ট হলেও যখন সব খুলে দিবে, হ্যাঁ যদি খুলে দেয় আর কি, যত তাড়াতাড়ি খুলে দেয়, কারণ আগামী এক সপ্তাহ পরে করোনা আবার বেড়ে যাবে, আগামী এক সপ্তাহ পরে স্কুল কলেজ খোলার টাইম হলে করোনা বেড়ে যায়। হ্যাঁ, আর প্রথম আলো টাইপের পত্রিকাগুলো তো আছেই, হাজার হাজার কোটি টাকার দুর্নীতি। তো এখন আগামী এক সপ্তাহ পরে বেড়ে যাবে। তো কারণ একটা একদম টু বি অনেস্ট একটা কথা বলতেছি, হ্যাঁ আমার অফলাইনের ব্যাচ আছে, অফলাইনের ব্যাচকে আমি রোজার এক সপ্তাহ আগে ছেড়ে দিতে হয়েছে, সরকার যখন লকডাউন দিবে ওরা আসবে না, ছেড়ে দিচ্ছে। তো এদের মোটামুটি হচ্ছে এইচএসসি যে সিলেবাস এটা পড়ায় ফেলছিলাম প্রায়। গতকালকে পরশু গতকালে ক্লাস দিয়েছে, যা দেখি সব ভুলে গেছে, সব ভুলে গেছে সে। এখন সে যে সব ভুলছে আমি কি আবার তার ক্লাস নিব? ইম্পসিবল, আমি আর ক্লাস নিব না তার। কিন্তু আপনারা অনলাইনে যারা আছেন তাদের কিন্তু রেগুলারলি ক্লাস দেওয়া হচ্ছে, তাদের এক্সাম নেওয়া হচ্ছে। আমি বলবো এখন এই লকডাউন বা এই ঠকডাউনের মধ্যে দিয়ে অফলাইনের চেয়ে অনলাইনটা বেশি আমার কাছে মনে হচ্ছে যে মানে ইফেক্টিভ। খুলে দিলে সেটা আলাদা কথা ছিল। তো এই অফলাইনে আমার স্টুডেন্টদের এই অবস্থা দেখে আসলে আমি খুবই মর্মাহত যে এদেরকে অফলাইনে পড়াইছি, পিটায় পড়াইছি, আরো বেশি কেয়ার করছি, বাট সব ভুলে গেছে। কারণ তাদেরকে যত্ন নেওয়ার কেয়ার নেই। আর তাদেরকে অনেক বলছি যে আপনারা অনলাইনে অ্যাড হন না, তাদের কাছে অনলাইন কাছে বিষের মতো মনে হয়। হ্যাঁ, তো আপনাদের কিন্তু ঠিকই নিয়মিত ক্লাস হচ্ছে, এক্সাম হচ্ছে, আপনারা কিন্তু চর্চার মধ্যে আছেন, কিন্তু ওরা কিন্তু নাই। তো এই বিষয়গুলো খেয়াল করে যদি আপনারা পড়ায় আরো মনোনিবেশ করেন তাহলে বেটার হয় আর কি। যাক, আপনাদের কোনো কোশ্চেন থাকলে বলেন। আর 10 তারিখ থেকে জিকে ক্লাস খেয়াল রাখেন, আর্টসের যারা আছেন যারা পড়বেন খেয়াল রাখেন, পরে আবার বললেন না স্যার এই হয়েছে সেই হয়েছে। আজকে ইউটিউবে কিছু কুইজ দিছি, পারলে সলভ করে, আচ্ছা আমি ভিডিওটা দিয়ে দিব এখানে। ক্লাস শেষে প্রথম থেকে আবার দেখবেন অবশ্যই। হ্যাঁ, আপনাদের তো একদিন পর পরই ক্লাস হয়, সম্পূর্ণ বই থেকে। একদম ঠিক বলছেন, শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোনো লাভ হয় না, সরকার খুলতেছে না। আল্লাহ হাফেজ, ভালো থাকেন। আর একটু পরে আপনাদেরকে কুইজটা দিচ্ছি, হ্যাঁ কুইজ পারলে সলভ করবেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।